আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এই চ্যাপ্টারটা পড়াবো। তার আগে বলে রাখি যেহেতু এখানে আমরা প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব, সম্পদ হলো সেগুলো যেগুলোকে যত্ন করলে তারা ভবিষ্যতে আমাদের নানা কাজে লাগবে, সেগুলি আমাদের সম্পদ। এই সম্পদ অনেক ধরনের হতে পারে, গয়নাগাটি, টাকা পয়সা, বাড়ি, এগুলো এক ধরনের সম্পদ। এগুলোকে যত্ন করলে এরা ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগে, সেই জন্য অবশ্যই এগুলো আমাদের সম্পদ। কিন্তু এই ধরনের সম্পদগুলো সব মানুষের নিজের তৈরি, এগুলো কৃত্রিম সম্পদ। এছাড়া বাতাস, জল, উদ্ভিদ, এরা সব কিন্তু আমাদের সম্পদের মধ্যেই পড়ে, কারণ এগুলো ছাড়া আমরা বাঁচবো না। জল ছাড়া আমরা বাঁচবো না, উদ্ভিদ ছাড়া কোনো প্রাণীকুল বাঁচবে না, বাতাস ছাড়া আমরা কেউ বাঁচবো না। সুতরাং এগুলো আমাদের সম্পদ। তবে এই ধরনের সম্পদগুলো কিন্তু প্রকৃতির নিজস্ব সম্পদ, এরা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর প্রকৃতির এই সম্পদগুলো সম্পর্কেই আমরা এবার নানা রকম তথ্য জানবো। দেখো, বাঁচার জন্য জল। আজকে পাড়ার রাস্তায় জলের পাইপ সারানো হচ্ছে, সারাদিন জলের টানাটানি। ক্লাসে গিয়ে রিনা রিজিয়াকে বলল, হ্যাঁ রে, তোদের কলে আর জল এসেছে? রিজিয়া বলল, না, কাল বিকেলে আসবে। দিদিমণি কী করে যেন শুনতে পেলেন। রিজিয়াকে বললেন, জল প্রকৃতির দান, অর্থাৎ জল প্রাকৃতিক সম্পদ। জল না থাকলে সত্যিই খুব অসুবিধা হয়। রাজীব বলল, আজ রাস্তায় একটা বোর্ড দেখলাম, তাতে লেখা, জল নষ্ট করবেন না, জলের আর এক নাম জীবন। দেখো, জলের আর এক নাম জীবন, কারণ জল ছাড়া আমরা কেউ বাঁচবো না। আমরা কেন, কোনো প্রাণী জল ছাড়া বাঁচবে না, সেই জন্য জলের আর এক নাম জীবন। তখন দিদিমণি বললেন, তোমরা কোন কোন কাজে জল ব্যবহার করো? রুকসানা বলল, খাওয়া, রান্না করা, স্নান করা, কাপড় কাচা, এই সমস্ত কাজে আমরা জল ব্যবহার করি দিদি। দেখো, এই ক্ষেত্রে বলে রাখি, পৃথিবীর যে জল, সেই জলকে কিন্তু আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভূগর্ভস্থ জল, যেটা মাটির তলায় থাকে, এই জল কিন্তু আমরা পানীয় হিসেবে গ্রহণ করি। আর একটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরের ভাগের জল, যেটা নদী, নালা, পুকুর, খাল, বিল, হ্রদে সেই জল আমরা পাই। এই জল আমরা জামা কাপড় কাচা থেকে শুরু করে ঘরের অন্যান্য কাজ এই জল দিয়ে করে থাকি। তাছাড়া এই জল কিন্তু কৃষি কাজেও ব্যবহার করা হয়। এছাড়া আরেকটা যেটা জল হচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টির জলও কিন্তু আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি। এবার দেখো, তখন দিদিমণি বললেন, পানীয় জল হলো সবচেয়ে দরকারি। বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধা, তাই অনেক আগে থেকেই মানুষ ঝর্ণা বা নদীর জলাশয়ের কাছাকাছি থাকতে শুরু করেছিল। জলের কাছাকাছি থাকলে কি সুবিধা বলতে পারো? দেখো, জলের কাছাকাছি যদি আমরা থাকি, যেটা আদিম মানুষ কিন্তু অলরেডি সেটা জল যেখানে আছে সেখানেই তারা বসতি স্থাপন করতে শুরু করেছিল। তাহলে জলের কাছাকাছি থাকবো কেন? আমরা জল থেকে আমরা কি পেতে পারি? জলপথে আসা যাওয়া করতে পারবো, অর্থাৎ জলকে বাসস্থানের একটা মাধ্যম হিসেবে আমরা পেতে পারি। এছাড়া জলে মাছ ধরতে পারবো, খেতে জল দিতে সুবিধা হবে, যেটা তোমাদের একটু আগে আলোচনা করলাম। জল থেকে আমরা তাহলে নানা রকম সুবিধা পেতে পারি। জল যেমন আমরা জল যদি নদীর ধারে বা কোনো জলাশয়ের ধারে যদি বাসস্থান করি, তাহলে সেই জলকে পানীয় হিসেবে ব্যবহার করতে পারবো, সেই জল ক্ষেতের কাজে ব্যবহার করতে পারবো। সেই জলাশয়ের জলে যে সমস্ত মাছ ঘুরে বেড়াচ্ছে তাদের ধরে আমরা জীবিকা নির্বাহন করতে পারবো, আমরা আমাদের খাদ্য হিসেবেও সেইগুলোকে ব্যবহার করতে পারবো। এছাড়া দৈনন্দিন জীবনে চাষ কার্য থেকে শুরু করে জামা কাপড় কাচা থেকে শুরু করে বাসনপত্র মাজা থেকে শুরু করে সব কিছুই আমরা কিন্তু জলের সাহায্যে করতে পারবো, যদি সেই জলটা খুব কাছে থাকে। নদীর ধারে যদি আমরা থাকি, তাহলে সেটা আমাদের অনেক কাজে লাগবে। দেখো, তখন মানিক বলল যে, বাড়ির কাছে নদী থাকলে বেশ নৌকো চালানো যায়। দিদিমণি বললেন, নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার একটা প্রধান কারণ কিন্তু এটাই। নদীতে ভেলা মানে কলা গাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোট্ট নৌকা। নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর এবং আরও জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া যেত। এইভাবে জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবসা বাণিজ্যে আস্তে আস্তে উন্নতি হয়েছিল। অর্থাৎ ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য কিন্তু আমরা নদীপথকে যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলাম। কিন্তু নদীর ধারে থাকলে যে শুধু সুবিধাই হয় তা নয়। দেখো, নদীর ধারে থাকার বিপদও আছে। এই বিপদগুলো কি বলতো? বারে বারে বন্যা হওয়ার ভয়। অর্থাৎ তখন অরুণ বলল, তাহলে তো দিদি তখনকার মানুষকেও বন্যা থেকে বাঁচার কথা ভাবতে হয়েছিল।
দিদিমণি বললেন, মানুষ প্রথমে নদীর ওপর মাটির বাঁধ দিয়েছিল, তারপর তাকে আরও নানাভাবে শক্তপোক্ত করেছিল, তারপর এক সময় নদীতে সিমেন্টের পাকা বাঁধ দিল। অর্থাৎ মানুষ যত উন্নত হলো, তারা আস্তে আস্তে প্রযুক্তিকে সেভাবে কাজে লাগাতে শুরু করেছিল। তবে মানুষ এটাও দেখেছিল যে বন্যার জল সরে গেলে কৃষি জমিতে পলি মাটি থিতিয়ে পড়ে, এতে ফসল ভালো হয়। অর্থাৎ যখন বন্যা হয় সাময়িক কালের জন্য, তখন নদী নালার জল কিন্তু জমিতে উঠে আসে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। কিছুদিন পর প্রকৃতির নিয়মে যখন সেই জল আবার নেমে চলে যায়, তখন কিন্তু সেই সমস্ত জায়গায় অনেক নতুন পলি মাটি পড়ে বন্যার জলের ফলে, এবং তার ফলে সেই জায়গার মাটি কিন্তু আগের থেকে অনেক বেশি উর্বর হয়ে ওঠে। বাড়ি ফেরার পরে ক্লাসে জল নিয়ে ওদের আলোচনা শুনে তখন আরতির দাদু বললেন, জল না হলে পৃথিবীতে প্রাণই সৃষ্টি হতো না। এখনো পর্যন্ত জানা গেছে একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণ আছে, তার একটা বড় কারণ হলো পৃথিবীতে জল আছে, আর জলেই প্রথম গাছ এবং প্রাণীর জন্ম হয়েছিল। এবার বলো তো রাজীব, জলের আর এক নাম জীবন কেন? এবার দেখো, এখানে একটা ছক দিয়েছে, যার বাঁদিকে দিয়ে দেওয়া আছে বিভিন্ন জিনিস দেওয়া আছে, তোমাকে ডান দিকে সব লিখতে হবে। যেমন এখানে প্রথমে দেওয়া আছে তোমার বাড়ি কোন জায়গায়, গ্রামে না শহরে। যদি গ্রামে হয় তাহলে লিখবে গ্রামে, শহর হলে লিখবে শহরে। তোমার বাড়ির ব্যবহারের জল কোথা থেকে পাও? কেউ যদি মাটির তলার জল পাইপ লাইনের মাধ্যমে বাড়ি থেকে পাও, তাহলে সেটা তোমরা লিখবে যে আমরা কলের মাধ্যমে মাটির তলার জল পাই। আবার কেউ যদি টিউবওয়েলের জল খাও, তাহলে তোমরা সেখানে টিউবওয়েলের জল ব্যবহার করে লিখবে। কোন সময় জলের সমস্যা হয়, এটা ডিপেন্ড করবে। অনেকের বাড়ি ধরো এমন জায়গায় যেখানে প্রচণ্ড গরমকালে তারা এতটাই গরম পড়ে যে গরমকালে হয়তো সেখানে জল, মাটির তলার জল শুকিয়ে যায়, তাহলে তারা দেখবে যে প্রচণ্ড গরমে আমাদের জলের কষ্ট হয়, তখন জলের অভাব দেখা দেয়। আবার অনেকের বাড়ি এমন জায়গাতে থাকতে পারে যেখানে মাঝে মাঝে বন্যা হয়, তারা লিখবে যে বন্যার সময় আমাদের জলের সমস্যা হয়। তখন তোমরা কি করো? যাদের বাড়ি গরমকালে ধরো জলের এতটাই লেভেল কমে যায় যে জল পাওয়া যায় না, তখন তোমরা লিখবে যে আমরা সেই সময় জলের অপচয় আমরা কম করি। আবার যাদের বাড়িতে যেখানে বন্যায় অসুবিধা হয়, জলের সমস্যা হয়, তখন তোমরা কীভাবে জল খাবে, তখন তোমরা লিখবে, যাদের ওখানে বন্যা হয় ঘন ঘন, তারা লিখবে যে বন্যার সময় আমরা জলকে ফুটিয়ে তারপর সেই জল খাই। তা নাহলে কিন্তু সেই সময় বন্যা যখন হয়, তখন যদি জল ফুটিয়ে না খাওয়া হয়, তাহলে নানা রকম জলবাহিত রোগ কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে। এইখানে আছে বর্ষার জলকে কিভাবে ব্যবহার করা যায়। বর্ষার জলকে যদি এক জায়গায় জমিয়ে রাখা যায়, তাহলে সেটা কৃষিকাজে ব্যবহার করা যেতে পারে। এবার দেখো আগুনের ব্যবহার কিন্তু মানুষ প্রথম থেকে জানতো না। এক সময় মানুষ দেখলো যে বনে গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে গেছে, এবং সেই আগুন সারা বন গ্রাস করে নিয়েছে। এটাই দাবানল। এই দাবানলে অনেক প্রাণী মারা গিয়েছিল। তারপর সেই দাবানলে ঝলসে যাওয়া প্রাণীদের মাংস খাওয়ার পর মানুষ বুঝেছিল আগুনে ঝলসানো খাদ্য খেতেও সুস্বাদু, হজম হয় খুব ভালো। আর তারপরেই কিন্তু বনে যে গাছে গাছে ঘষা লেগে যে আগুন জ্বলেছিল, এটা মানুষ দেখেছিল। এটাকে কাজে লাগিয়েই মানুষ কিন্তু পাথরে পাথরে ঘষে আগুনের আবিষ্কার করেছিল, এবং সেই আগুনকে কাজে লাগিয়ে তারা কিন্তু একদিকে যেমন ঠান্ডার হাত থেকে রক্ষা পেয়েছিল, অন্যদিকে আগুন থেকে তারা আলো পেয়েছিল। আবার আগুনকে তারা খাদ্য তৈরি করার কাজেও কাজে লাগিয়েছিল, অর্থাৎ আগুনে ঝলসিয়ে তখন তারা খাবার খাওয়া শুরু করলো। এতদিন তারা কাঁচা মাংস খেত, আগুনের ব্যবহার শেখার পর থেকে তারা ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। শুধু তাই নয়, আগুনকে তারা আত্মরক্ষা বা প্রতিরক্ষার কাজেও ব্যবহার করতো। তারা রাত্রিরে ঘুমানোর সময় সেই আগুন জ্বালিয়ে রেখে শুয়ে পড়তো, আর আশেপাশে কোনো হিংস্র জন্তু সেই আগুন দেখে দূর থেকেই চলে যেত, তারা কিন্তু তাদের কাছে আর আসতো না। এভাবে নিজেদের আত্মরক্ষার কাজেও মানুষ আগুনকে ব্যবহার করতে শিখেছিল। দেখো, দিদিমণি ক্লাসে আসতেই সালাম বলল, একটা কথা বলবো দিদি। দিদিমণি বললেন, কি ব্যাপার সালাম, কি বলবে? সালাম বলল, জানেন দিদি, কাল আমি আগুন আবিষ্কার করে ফেলেছি। সবাই শুনলো। পলাশ বলল, আরে আগুন তো নানা কিছু থেকেই পাওয়া যায়, তুই কি করে আবিষ্কার করলি? দেশলাই দিয়েই তো আগুন জ্বালানো যায়। তখন সালাম বলল, আরে না, কাল আমি কয়েকটা পাথর নিয়ে খেলছিলাম, হঠাৎ দুখানা পাথরে ঠোকাঠুকি করতে আগুনের ফুলকি বেরোলো। দিদিমণি বললেন, ওগুলো তাহলে চকমকি পাথর হয়তো।
ওভাবেই একসময় মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। পাথরে পাথরে ঠোকাঠুকি লেগে হঠাৎ আগুন জ্বলে উঠেছিল। আর রাবেয়া বলল, তাহলে সালামের আগেই আগুন আবিষ্কার হয়ে গেছে? দিদিমণি বললেন, সালাম আগুন আবিষ্কার করেনি, তবে বলা যায় সালাম আগুন জ্বালানোর উপায়টা আবিষ্কার করেছে। এই যে ও নিজে হাতে জিনিসটা করলো, এটাই তো আসল। অরুণ বলল, আচ্ছা দিদি, একসময় তো আগুনের ব্যবহার মানুষ জানতো না। দিদিমণি বললেন, ঠিক তাই। তখন তারা আগুনের সুবিধাও পেত না, ঠান্ডায় কষ্ট পেত, অন্ধকারে থাকতে হতো, আবার কাঁচা মাংসও তখন তাদের খেতে হতো। সালাম বলল, তারপর যখন আগুন আবিষ্কার করে ফেললো তখন? দিদিমণি বললেন, তখন তো অনেক কিছুই বদলে গেছে। আগুন জ্বেলে ঠান্ডার হাত থেকে মানুষ বাঁচল। আজও দেখবে খুব শীতে লোকে আগুন পোহায়। মানুষও অনেক দিন আগে তেমন আগুন পোহাতো। রানী বলল, তখন কি রান্না করে খেতে শিখলো মানুষ? এখন যেমন রান্না করে তেমনটা পারতো না, অর্থাৎ মশলাপাতি দিয়ে কিন্তু তারা করতো না, কিন্তু আগুনে খাবার ঝলসে নিত। বিশু বলল, আমরা যেমন বেগুন আলু এইসব পোড়া খাই, একদম তাই। ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত, আগুনে ঝলসানো খাবারে জীবাণুও মরে যেত, আবার সেগুলো হজম করাও সহজ হতো। এর ফলে মানুষের শরীরে নানা রকম বদল ঘটতে শুরু করলো। আর কাঁচা থেকে ঝলসানো পোড়া খাবার খেতেও কিন্তু অনেক ভালো। রানী বলল, দিদি, আগুন তো তাহলে শীত থেকে বাঁচালো, আগুনে খাবার ঝলসে খেতে শুরু করলো মানুষ। আর কি কি কাজে লাগলো আগুন? দিদিমণি বললেন, আগুনকে সব পশু পাখি ভয় পায়। মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যায়। আর আগুন নানা কিছু পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, আবার অনেক কিছু গলে যায়। তখন অরুণ বলল, দিদি, মাটি পোড়ালে শক্ত হয়, তাই কুমোরপাড়ায় মাটির হাঁড়ি কলসি বানিয়ে পুড়িয়ে নেওয়া হয়। আর সালাম বলল, লোহা আগুনের তাপে গলে যায়, কামারশালায় লোহা আগুনে নরম করে পেটাতে দেখেছি। অর্থাৎ আগুনে সব কিছু যে পুড়িয়ে দেয় তা নয়, কোনো কোনো জিনিস কিন্তু আগুনে পোড়ালে সেটা শক্ত হয়ে যায়। তখন দিদিমণি বললেন, বাহ, বেশ খেয়াল করে দেখেছো তো। আগুনে পোড়ালে মাটির পাত্র সহজে ভাঙে না, নষ্টও হয় না। তাছাড়া পোড়া ইট, যেটা আমরা কিন্তু এখনও ব্যবহার করি বাড়িঘর তৈরি করতে, সেই পোড়া ইটে ব্যবহার করতো মানুষ বাড়ি বানানোর জন্য। আর পোড়া মাটির খেলনা গয়নার কথা তো তোমরা জানোই, কাঁচও তৈরি করতে কিন্তু আগুন লাগে। বিশু বলল, আমার মামার বাড়ি বিষ্ণুপুরে, সেখানে মন্দিরও পোড়া মাটির তৈরি। তখন দিদিমণি বললেন, আগুন ব্যবহার করতে শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গেছিল। আগুনকে তাই পুরনো দিনের মানুষ ভক্তি করত, যেহেতু তাদের জীবন পুরো পাল্টে দিয়েছিল আগুন। আবার আগুনের ধ্বংস করার ক্ষমতার বিষয়েও কিন্তু তারা সচেতন ছিল। তারা কিন্তু নিজের চোখে দেখেছিল দাবানল কি, তাই তারা ভয়ও পেত আগুনকে। মানুষের রোজকার বেঁচে থাকার সঙ্গে এভাবেই আগুন জড়িয়ে গিয়েছিল। এবার দেখো, নানা কাজে আগুনের ব্যবহার কিভাবে মানুষ করত সেটা এখানে লিখতে হবে। যেমন খাবার, ঠিক আছে, আগুন ব্যবহারের আগে মানুষ কিভাবে খাবার খেত, আগুনের ব্যবহারের পরে মানুষ কিভাবে খাবার খায় বর্তমানে, এইগুলো আমরা অন্য একটা বই থেকে করব। দেখো, এইখানে দেখো, খাবার। আগুন আবিষ্কারের আগে তখন মানুষ কিন্তু কাঁচা খাবার খেত, আর যখন আগুন আবিষ্কার হয়ে যাওয়ার পর মানুষ সেই খাবারই পুড়িয়ে খেতে শিখেছিল। বাসস্থান, আগুন যখন আবিষ্কার হয়নি তখন মানুষ থাকতো অন্ধকারে, আবার আগুন আবিষ্কার হয়ে যাওয়ার পর মানুষ কিন্তু আগুন জ্বেলে আলো পেত এবং তাপও পেত। এবার দেখো, নিরাপত্তা, অর্থাৎ আগুন যখন আবিষ্কার হয়নি সেই সময় মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না, কিন্তু আগুনের ব্যবহারের পর মানুষ আগুন জ্বেলে হিংস্র পশুদের হাত থেকে নিজেদের দূরে রাখতে পেরেছিল এবং নিরাপত্তা বাড়িয়েছিল নিজেদের। প্রতিদিনের কাজে আগুনের ছাড়াই মানুষ প্রতিদিনের কাজকর্ম করত, যেহেতু তখন আগুনের আবিষ্কার হয়নি, আগুন কি মানুষ জানেই না। কিন্তু আগুনের ব্যবহারের পর প্রতিদিনের কাজ আগুন ব্যবহার করত, প্রতিদিনের কাজেই মানুষকে আগুনের ব্যবহার করতে হতো। সে খাওয়া দাওয়া করার জন্যই হোক কি
তাপ পোয়ানোর জন্যই হোক কি হিংস্র পশুকে দূরে সরিয়ে রাখার জন্যই হোক, মানুষের জীবনের সঙ্গে আগুন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল। এবার আমরা পড়ব গাছ আমাদের প্রাণ। দেখো, একটি গাছ একটি প্রাণ। কারণ একটা জিনিস মাথায় রাখবে, আমরা প্রতিনিয়ত নিঃশ্বাস প্রশ্বাস কার্যের ফলে পরিবেশ থেকে অক্সিজেন গ্যাস নিয়ে নিচ্ছি, তার পরিবর্তে পরিবেশে কিন্তু দূষিত কার্বন ডাই অক্সাইড দিয়ে দিচ্ছি। আর এই দূষিত কার্বন ডাই অক্সাইড পরিবেশে ভরে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কারণ গাছ আবার কি করছে, সেই দূষিত গ্যাসটা যেটা আমরা ছাড়ছি পরিবেশে, সেইটা টেনে নিচ্ছে। আর তার বিরুদ্ধে আমরা যেটা পরিবেশ থেকে নিচ্ছি, সেই অক্সিজেন গ্যাস তার যোগান দিচ্ছে গাছ পরিবেশে। এর ফলে কিন্তু পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের গ্যাসের ভারসাম্য বজায় থাকছে, যার ফলে সমস্ত জীবকুল পরিবেশে এখনো বেঁচে রয়েছে। সুতরাং একটি গাছ একটি প্রাণ। এবার দেখো, সামনে অরণ্য সপ্তাহ। স্কুলের মাঠে সবাই এক একটা গাছ পুঁতবে। কে কি গাছ পুঁতবে তাই নিয়ে আলোচনা চলছে ক্লাসে। করবী বলল, আমি একটা নয়নতারা গাছের চারা আনবো। রেহান বলল, আমি আনবো সবেদার চারা। কুহেলি অশ্বত্থের চারা আনবে। সমীরের বাড়ি নদীর বাঁধের খুব কাছে। গতবারের বন্যায় মাটি অনেক ধুয়ে গেছে, তাই সেখানে গেওয়া আর সুন্দরীর চারা পোতা হয়। আর তমাল আনবে বলল মেহগনি চারা। দেখো, যেহেতু মাটি অনেক ধুয়ে গেছে, আগের লাইনেই বললাম, সেই জন্য সেখানে গেওয়া আর সুন্দরী চারা পোতা হয়। কারণ এইটা এমন ধরনের গাছ যাদের কিন্তু ঠেস মূল বলে এক ধরনের মূল থাকে, যে মূল সাধারণত কি করে, মাটির সঙ্গে গাছকে শক্তভাবে ধরে রাখার জন্য গাছের উপরের অংশ থেকে মূল বেরিয়ে মাটিকে আঁকড়ে ধরে রাখে। সুতরাং এবার দেখো পরের লাইনে কি বলছে, যে দিদিমণিকেও ওরা আলোচনার কথা জানালো। দিদিমণি বললেন, ঘর বাড়ি বানানো মানুষ যখন শেখেনি, গাছই ছিল তখন থাকার জায়গা। কখনো কখনো গাছের ওপর মাচা বেঁধেও মানুষ থাকতো। তখন তমাল বলল, থাকার কাজ ছাড়াও তো গাছ মানুষকে নানা প্রয়োজনে লাগে। হ্যাঁ, কোনো গাছ থেকে ওষুধ পায়, আবার কোনো গাছ থেকে খাবার পায়। গাছের নামে কত জায়গার নামও হয়। হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য গাছের শক্ত ডাল হাতিয়ার হিসেবে মানুষ প্রথম ব্যবহার করেছিল। দেখো, গাছ, যে সমস্ত গাছ আমাদের ওষুধ দেয়, গাছ থেকে যে সমস্ত গাছ থেকে ওষুধ পাই আমরা, সেই গাছগুলোকে বলা হয় ভেষজ গাছ। যেমন তুলসী, বাসক, কুলেখাড়া, এগুলো সব ভেষজ গাছ। আবার গাছের ডাল কিন্তু মানুষের প্রথম হাতিয়ারও ছিল। এবার আলোচনা করে এমন 5টা গাছের নাম বলো যাদের ডাল খুব শক্ত। এটা সবাই জানো, আম, জাম, বট, কাঁঠাল, লিচু, এরা সব শক্ত ডালের গাছ। একই রকমভাবে এটাও তোমরা জেনে রাখো, কুমড়ো, লাউ, এই সমস্ত গাছগুলো, এদের কিন্তু ডাল শক্ত হয় না, এদের ডাল হয় নরম, এরা লতিয়ে চলে। এবার দিদিমণি বললেন, কৃষিকাজ শেখার পর গাছের গুরুত্ব অনেক বেড়ে গেল। মানুষ গম, যব, ধানের বীজ জমিয়ে রাখতে শিখল। নানা গাছের চারা পুঁতে তাদের বাঁচিয়ে রাখার ভাবনাও এলো তাদের মনে। দেখো, রীতার দাদু সেবার কাঁপুনি দিয়ে জ্বর এলো। ডাক্তারবাবু ওনাকে তেতো ট্যাবলেট খেতে দিলেন। রীতা ডাক্তারবাবু জেঠুর কাছে থেকে জানলো, এই জ্বর সারানোর ওষুধ নাকি কোনো একটা গাছের ছাল থেকে তৈরি হয়। এরকম অনেক গাছ আছে যাদের মূল মানে শিকড়, কাণ্ড ও পাতা ওষুধ তৈরির কাজে লাগে। এবার আমরা একটা ছক দেখব। এইখানে দেখো, বাঁদিকে বেশ কয়েকটা গাছের নাম দেওয়া হয়েছে, আর ডান দিকে আমাদের লিখতে হবে যে মানুষের জীবনে কি কি কাজে লাগে এই গাছগুলো। যেমন ধান গাছ, ধান গাছ থেকে ধান হয়, সেই ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত, এই ভাত আমাদের প্রধান খাদ্য। বাঁশ গাছ, বাঁশ গাছ থেকে যে বাঁশ পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু ঘরবাড়ি থেকে শুরু করে প্যান্ডেল, মাচা সবই তৈরি করা হয়। এছাড়া নানা রকম আসবাবপত্রও বাঁশ গাছের বাঁশ দিয়ে তৈরি হয়। পাট, পাট থেকে তৈরি, পাট দিয়ে যে তন্তু জাতীয় শস্য পাট, সেই পাট দিয়ে তৈরি হয় দড়ি, আর পাটের দড়ি থেকে তৈরি হয় কিন্তু চট বা বস্তা। এছাড়া পাটের নানা রকম খেলনা থেকে শুরু করে আজকাল ঘরের নানা রকম প্রয়োজনীয় জিনিসও কিন্তু পাট দিয়ে তৈরি হয়। তুলসী, তুলসী একটি ভেষজ গাছ, এটা থেকে কিন্তু সর্দি কাশির ওষুধ তৈরি হয়।
এছাড়াও আমরা এখন আরও কিছু ভেষজ গাছের কথা পড়ব, সেগুলো অন্য বই থেকে দেখো। এই দেখো, এখানে আছে কালমেঘ। কালমেঘ কৃমি, এখানে যে সমস্ত গাছগুলো বলা হয়েছে সবই কিন্তু ভেষজ গাছ। কালমেঘ, কুলেখাড়া, তুলসী, থানকুনি, বাসক আর সিংকোনা, এরা প্রত্যেকটারই কিন্তু এদের মেডিসিনাল গুরুত্ব আছে। যেমন কালমেঘ, এই কালমেঘ কৃমি নষ্ট করতে এবং পেট ভালো রাখতে সাহায্য করে। কুলেখাড়ার পাতা শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। তুলসী, একটু আগেই বললাম, সর্দি কাশির ওষুধ হিসেবে তৈরি হয়। থানকুনি থেকে আমাশয় রোগের ওষুধ তৈরি হয়। বাসক, তুলসীর মতো বাসকও কিন্তু সর্দি কাশিতে কাজে লাগে। সিংকোনা গাছে থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। এবার আমরা কিছু গাছের অংশ পড়ব, সেগুলো থেকে আমরা কীভাবে খাই বা কাজে লাগাই সেটা আমরা দেখব। যেমন ধরো, এইখানে বাঁদিকে দেখো, গাছের যে অংশগুলো আমরা খাই, যেগুলো আমাদের ব্যবহারে কাজে লাগে, সেগুলো কি? দেখো, গাছের মূল, আলু, বিট, মূলো, পেঁয়াজ, রসুন, এগুলো কিন্তু সব গাছের মূল, অর্থাৎ এরা সব মাটির নিচে পাওয়া যায়, এগুলো আমরা খাই। গাছের এই সমস্ত মূলগুলো আমাদের খাদ্য। আলু, বিট, মূলো, পেঁয়াজ, রসুন। গাছের কাণ্ড, কোন কোন গাছের কাণ্ড খাই? আখ গাছের কাণ্ড আমরা খাই। গাছের ডালপালা, লাউ, কুমড়ো, পুঁই, এই সমস্ত গাছের ডালপালা আমরা খাই শাক হিসেবে। এছাড়া গাছের পাতা, কোন কোন গাছের পাতা খাই? পালং শাক, নোটে শাক, হেলেঞ্চা শাক। যখন শাক আমরা খাই, এই সমস্ত শাক খাওয়ার সময় গাছের পাতা কিন্তু আমরা খাই। তাছাড়া নিম পাতাও আমাদের অনেকেরই প্রিয় খাবার। দেখো, গাছের ফুল, কুমড়ো ফুল, বক ফুল, সজনে ফুল, এগুলো কিন্তু আমরা রান্না করে খাই। আর গাছের ফল, এটা বলার কিছুই নেই, সবাই জানো, আম, জাম, কলা, লেবু, লিচু সবই হচ্ছে গাছের ফল, যেগুলো আমরা খাই। গাছের ছালও কিন্তু আমাদের খাদ্য, কারণ মশলা হিসেবে যে দারুচিনি আমরা ব্যবহার করি, সেটা গাছের ছাল, সেটা আমাদের খাদ্য। এছাড়া সিংকোনা গাছের ছালও আমাদের ওষুধ তৈরিতে কাজে লাগে। এবার আমরা আবার আমাদের বইতে ফিরে যাব। দেখো, এইখানে আছে পোষ মানা পশু পাখি। যেহেতু আগেই বলেছি, যে সমস্ত জিনিসকে যত্ন করলে আমাদের ভবিষ্যতে কাজে লাগে, সেগুলো সবই আমাদের সম্পদের মধ্যে পড়ে। আর বাড়িতে যে সমস্ত পশু আমরা পুষি, সে কুকুরই হোক কি গরু ছাগলই হোক, সবই কিন্তু যত্ন করলে তারা আমাদের উপকারে লাগে। সেই জন্য সেটা সবাই আমাদের সম্পদ, এবং এগুলো প্রকৃতির সম্পদ বলে, এগুলো প্রাকৃতিক সম্পদের মধ্যেই পড়ে। এবার দেখো, পোষ মানা পশু পাখি। রুমা, সহেলি, আফসানারা খরগোশ পুষেছে। রোজ তাদের কচি ঘাস এনে খাওয়ায়, যত্ন করে। অরুণের একটা ছোট্ট কুকুর আছে, স্কুলে এসে সেসব নিয়ে ওদের গল্প হচ্ছিল। রুমা বলল, আগেকার মানুষও কি আমাদের মতো পশু পাখিদের পুষতো, তাদের যত্ন করত? দিদিমণি বললেন, আগেকার মানুষ প্রথমেই পশুকে পোষ মানাতে পারেনি, তারা শিকার করে পশুর মাংস খেত। রিনা জিজ্ঞাসা করলো, কি কি জন্তু শিকার করতো? দিদিমণি বললেন, এক এক জায়গায় এক এক ধরনের পশু শিকার করতো। কোথাও লোমওয়ালা হাতি, কোথাও আবার বলগা হরিণ, আবার কোথাও বুনো শুয়োর তারা শিকার করত। অরুণ জিজ্ঞাসা করলো, তাহলে জন্তুকে পোষ মানালো কেন? মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা, সারা বছর ধরে মাংস ইচ্ছে মতো যখন খুশি পাওয়া যাবে, দুধ আর চামড়াও পাওয়া যাবে। তবে কুকুরকে এসবের জন্য পোষ মানানো হয়নি, তাদেরকে আত্মরক্ষার প্রয়োজনে কিন্তু পোষ মানানো হয়েছিল। এবার তোমরা এইখানে লক্ষ্য করো, দেখো এইখানে ছকে কুকুর, ছাগল, গরু, ঘোড়া এদের নাম দেওয়া হয়েছে। আর এই সমস্ত পশুগুলো কি কাজে লাগে সেটা লিখতে হবে। যেমন কুকুর বাড়ি পাহারা দেয়, সবাই জানো। ছাগল থেকে আমরা মাংস এবং দুধ পাই। গরুরও তাই, মাংস, দুধ পাই। গরুর ঘুঁটে তৈরি হয় গোবর দিয়ে। আর ঘোড়া আমাদের বিনোদনের কাজে লাগে। আবার ঘোড়া থেকে অনেকে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজেও ঘোড়াকে ব্যবহার করে। এবার দেখো, আফসানা বলল, মানুষ পাখিকে কেন পোষ মানালো? হাঁস, মুরগির মতো পাখিদের পোষ মানানো হয়েছিল সারা বছর ধরে ডিম ও মাংস পাবার জন্য। তবে অনেক পাখিকে মানুষ নিজের অন্য প্রয়োজনেও ব্যবহার করতো। যেমন পায়রাকে খবর দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এই সমস্ত শুনে জন বলল, দিদি, তাহলে পশু পাখি ছাড়া মানুষের চলতো না বলুন? দিদিমণি বললেন, মানুষের জীবনে পশু পাখিদের গুরুত্ব আস্তে আস্তে বেড়ে গিয়েছিল। তখন মানুষ তাদের দলের চিহ্ন হিসেবে পশু পাখির ছবি বা মূর্তিকে ব্যবহার করত।
কোথাও সিংহ, কোথাও বাঘ, ভাল্লুক, হরিণ, ষাঁড় এদের ছবি তারা ব্যবহার করতো। আবার কোথাও নেকড়ে, বাজ পাখি বা শকুন এদেরকেও তারা চিহ্ন হিসেবে ব্যবহার করতো। পশু পাখিদের নিয়ে মানুষ অনেক কিছু করেছে, কিন্তু গল্প কি লেখেনি? দিদিমণি বললেন, হ্যাঁ, কত গল্পই না লিখেছে। নানা লোক কথা, উপকথায় এরকম নানা পশু পাখির কথা বলা হয়েছে। এবার আমরা যন্ত্রের নানা কাজ সম্পর্কে জানবো। তার আগে জানি যন্ত্র কি। যন্ত্র হচ্ছে সেটাই যেটা আমাদের কাজকে অনেক সুবিধা করে দেয়। দেখো নিচে এগুলো সব এক একটা যন্ত্র, প্রত্যেকটা কিন্তু আমাদের দৈনন্দিন কাজকর্মকে অনেক সুবিধা করে দিয়েছে, সেই জন্য এরা যন্ত্র। যেমন টিউবওয়েল, তালাচাবি, ঘড়ি, সাঁড়াশি। সাঁড়াশির ফলে সহজেই আমরা উনুন থেকে গরম জিনিস নামিয়ে নিতে পারি। স্টোভ, হাতুড়ি, কোদাল এরা সবই কিন্তু যন্ত্র। এখান থেকে এটা আমাদের কাজে লাগবে যে কোন যন্ত্র আমাদের কি কাজে লাগে সেটা, এটা আমরা অন্য একটা বই থেকে পড়বো। দেখো এখানে প্রথমে আছে, এইদিকে যে কলমটা আছে এটা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতির নাম দেওয়া আছে, আর এই কলমে দেওয়া আছে প্রত্যেকটা যন্ত্রপাতিগুলো কি দিয়ে তৈরি, আর এই দিকে দেওয়া আছে সেটা কি কাজে ব্যবহার করা হয়। যেমন হাতুড়ি, এটা লোহা দিয়ে তৈরি, পেরেক পুঁততে এটা কাজে লাগে। কোদাল, লোহা এবং কাঠ দুটো দিয়েই তৈরি হয় কোদাল, মাটি কোপাতে এবং মাটি তুলতে কাজে লাগে। লাঙল, কাঠ ও লোহা দিয়ে তৈরি, জমি চাষ করতে কাজে লাগে। আঁকশি, লোহা বা লম্বা লাঠি দিয়ে তৈরি, উঁচু গাছ থেকে ফল পাড়তে কাজে লাগে। হামানদিস্তা, লোহা দিয়ে তৈরি, মশলা গুঁড়ো করতে কাজে লাগে। বর্তমানে হামানদিস্তা কিন্তু অ্যালুমিনিয়ামেরও হয়। শাবল, লোহা দিয়ে তৈরি, গর্ত খুঁড়তে, মাটিতে গর্ত খুঁড়তে সাহায্য করে শাবল। কাস্তে, এটা লোহা দিয়ে তৈরি অথবা ইস্পাত দিয়েও তৈরি হয়। ধান, গম ইত্যাদি ধান গাছ কাটতে এরা কাজে লাগে। নিড়ানি, নিড়ানি হচ্ছে লোহা দিয়ে তৈরি, গ্রামে বেশি ব্যবহার করা যায় এটা। এটা চাষের জমিতে আগাছা তুলতে এটার ব্যবহার আছে। ছুরি, এটা ইস্পাতের তৈরি, স্টেনলেস স্টিলের তৈরি হয়। সবজি এবং কাগজ কাটতে, এছাড়াও নানা রকম জিনিস কাটতে ছুরি আমরা ব্যবহার করি। কাঁচিও তাই, ইস্পাতের তৈরি, কাগজপত্র, কাপড়, চুল এই সমস্ত কাটতে আমরা কাঁচি ব্যবহার করি। সাঁড়াশি, সাঁড়াশি কি না লোহা দিয়ে তৈরি হতে পারে, স্টেনলেস স্টিলের তৈরি হতে পারে বা অন্যান্য স্টিলের তৈরি হতে পারে। এরা কি করে না গরম জিনিস ধরতে সাহায্য করে। ছুঁচ, ছুঁচ স্টিলের তৈরি, সেটা সেলাই করতে কাজে লাগে। এছাড়া টিউবওয়েল, এটা লোহার তৈরি হয়, গ্রামে বেশি দেখা যায়। মাটির নিচ থেকে জল তুলতে আমরা টিউবওয়েল ব্যবহার করি। ঘড়ি, ঘড়ি লোহার হতে পারে, স্টিলের হতে পারে, সময় দেখতে কাজে লাগে। তো তালাচাবি অথবা শিকল এই দুটোই কিন্তু লোহারও হতে পারে, পিতলেরও হতে পারে, এরা দরজা বন্ধ করতে কাজে লাগে। আর ব্লেড, এটা লোহার হতে পারে, স্টিলের হতে পারে। জেনারেলি ব্লেড কিন্তু স্টেনলেস স্টিলের হয়। সুতো প্রভৃতি কাটতে, দাড়ি কামাতে আমরা ব্লেড ব্যবহার করি। এবার আমরা চলে আসব পাথরের ব্যবহারে। রঞ্জুর কাছে নানা রকম পাথর আছে, ও পাথর জমাতে ভালোবাসে। একদিন ক্লাসে সবাইকে পাথরগুলো দেখাতে নিয়ে গেল। দিদিমণিও দেখলেন। দিদিমণি বললেন, পাথর মানুষের নানান কাজে লাগে। অঞ্জু বলল, পাথর দিয়ে শিলনোড়া তৈরি হয়। মানিক বলল, রেল লাইনে পাথর দেয় দেখিসনি? পলাশ বলল, মূর্তিও বানায় পাথর দিয়ে। ওদের আলোচনা শুনে দিদিমণি বললেন, মানুষ গুহাতে থাকার সময় থেকেই পাথরের ব্যবহার করত। হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে চারিপাশে পড়ে থাকা পাথরই ছিল তাদের প্রথম হাতিয়ার। আফতাব বলল, কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত? পাথর ভেঙে তৈরি মোটামুটি 3 কোনা আকৃতির টুকরো দিয়ে তৈরি করত হাতকুঠার। অর্থাৎ মানুষ পাথরকে ভেঙে নিত, তারপর 3 কোনা আকৃতির যে পাথর তৈরি হতো ভাঙার ফলে এরকম, এগুলো হচ্ছে হাতকুঠার। আবার পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে চামড়া ছাড়ানো হতো। আগেকার দিনে তো ছুরি ছিল না, তারা ধারালো পাথর দিয়েই কিন্তু মাংস থেকে চামড়া ছাড়িয়ে নিত। পাথরের তৈরি তীর বা বর্ষার ফলা শিকার করতে সাহায্য করত। এই দেখো, তীর বা বর্ষার ফলা দিয়ে তারা শিকার করত। আস্তে আস্তে পাথরের হাতিয়ার আরও হালকা এবং ধারালো করা হলো। যত উন্নত হয়েছে মানুষ, তত তারা প্রযুক্তিকে কাজে লাগিয়েছে। সোমা বলল, হাতিয়ার তৈরি করা ছাড়া আর কোন কোন কাজে লাগতো না পাথর? মানে আর কোনো কাজে লাগতো না পাথর? হ্যাঁ, আগুন জ্বালাতে চকমকি পাথর লাগতো। 2টো চকমকি পাথরে ঘষা লাগলে আগুনের ফুলকি তৈরি হয়।
অঞ্জু বলল, দিদি আমরাও রঙিন পাথর কুড়োতে খুব ভালো লাগে, মানে অঞ্জুরও কিন্তু রঙিন পাথর কুড়োতে খুব ভালো লাগে। দিদিমণি বললেন, এরকম নানা রঙের সুন্দর পাথরের টুকরো দিয়ে পুরনো দিনের মানুষ পাথরের তৈরি মালা ব্যবহার করতো। এই দেখো পাথরের মালা, ঠিক আছে। আজও আমরা নানাভাবে পাথরের ব্যবহার করি, তাছাড়া বাড়ি ঘর এগুলো বানাতেও পাথরের ব্যবহার হতো। এবার আমরা দেখব ধাতুর ব্যবহার। তবে এই ধাতুর ব্যবহার বলার আগে বলি ধাতু কি। ধাতু হলো এক ধরনের কঠিন পদার্থ যেটাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপাদন হয়, ঠিক আছে। এবার দেখো এইটা আমাদের পড়তে গেলে অন্য একটা বই থেকে পড়ব। এইটা পড়তে গেলে যেটা আমাদের লাগবে যে বিভিন্ন ধাতুর নাম এবং সেই ধাতুগুলো কি কি জিনিস আমরা ব্যবহার করি, সেই ধাতুর তৈরি কি কি জিনিস আমরা ব্যবহার করি আর কিভাবে ব্যবহার করি। যেমন ধরো এখানে বিভিন্ন ধাতুর নাম দেওয়া আছে, দেখেছো, তামা, লোহা, কাঁসা, পিতল, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, সোনা, রূপেরা সবাই কিন্তু ধাতু। এই ধাতুগুলো কি কি জিনিস আমরা ব্যবহার করি, যেমন তামার কি কি ব্যবহার করি, তামার তার, তামার বালা, তামার বাসন আমরা ব্যবহার করি। কি কাজে লাগে? বিদ্যুতের লাইন তৈরি করতে এবং গয়না হিসেবে আমরা এগুলো ব্যবহার করি। লোহার কি কি জিনিস ব্যবহার করি? লোহার ছুরি, লোহার দা, লোহার কাঁচি, লোহার রড। এগুলো কীভাবে ব্যবহার করি? বাড়ি তৈরি করতে, ব্রিজ তৈরি করতে, যন্ত্রপাতি তৈরি করতে আমরা এগুলো ব্যবহার করি। কাঁসার কোন কোন জিনিস হয়? কাঁসার থালা বাসন হয়, কাঁসার ঘণ্টা হয়। কিভাবে ব্যবহার করি? পুজোর কাজে, পুজোর সময় রান্নাঘরের কাজে কাঁসা আমরা ব্যবহার করি। পিতলের কি কি হয়? পিতলের থালা বাসন হয়, পিতলের মূর্তি হয়। কিভাবে ব্যবহার করি? পিতলের থালা বাসন আমরা রান্নার কাজে রান্নাঘরে ব্যবহার করি, আর পিতলের মূর্তি পুজোর কাজে ব্যবহার হয়। অ্যালুমিনিয়ামের কোন কোন জিনিস পাওয়া যায়? অ্যালুমিনিয়ামের থালা পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের তার হয়। কি কাজে লাগে? বিদ্যুতের লাইন তৈরি করতে অ্যালুমিনিয়ামের তার কাজে লাগে, আর রান্নাঘরে অ্যালুমিনিয়ামের থালা বাসন ব্যবহার করা হয়। ব্রোঞ্জের মুদ্রা বা কয়েন তৈরি হয়, ব্রোঞ্জের মূর্তি হয়, আর ব্রোঞ্জের গয়নাও তৈরি হয়। কীভাবে ব্যবহার করি? নানা রকম শিল্প কাজে অলংকার হিসেবে আমরা এটা ব্যবহার করি। অলংকার মানে গয়না। সোনার কি কি হয়? সোনার আংটি হতে পারে, সোনার দুল হতে পারে, সোনার হার হতে পারে। এগুলো সব অলংকার হিসেবে পরা হয়। রূপো একই রকম সোনার মতো রূপোরও আংটি হয়, রূপোর মুদ্রা হয়, আর রূপোর নূপুরও হতে পারে। আর এগুলো কিন্তু গয়না এবং টাকা পয়সা হিসেবে আমরা ব্যবহার করি। রূপোর মুদ্রা টাকা হিসেবে আমরা ব্যবহার করি। এবার দেখো প্রতিদিনের কাজে চাকা। ডুমুর আজ স্কুলে ঢুকতে একটু দেরি হলো। ওর সাইকেলের চাকায় টাল হয়েছিল, সারাতে সময় লাগলো। দিদিমণি রাগ করলেন না, বললেন, মাঝে মধ্যে এরকম হতেই পারে, কিন্তু চাকা ছাড়া তো গাড়ি চলবেই না, চাকা তো আমাদের বন্ধু। দিদিমণি আরও বললেন, চাকা আমাদের প্রতিদিনের নানা কাজে লাগে। আনোয়ার বলল, মানুষ কিভাবে চাকা তৈরি করা শিখলো? মানুষ একদিনে হঠাৎ করে চাকা তৈরি করতে পারেনি, মানুষ তার নিজের প্রয়োজনে চাকা বানিয়েছে। সুজয় বলল, কী ধরনের প্রয়োজন? দিদিমণি বললেন, কোনো কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া ছিল কঠিন। পলাশ বলল, চাকার ব্যবহার জানলেই কি সব সহজেই করতে পারত মানুষ? রাবেয়া বলল, তাহলে চাকার ভাবনা কিভাবে এলো মানুষের মাথায়? তখন দিদিমণি বললেন, এটা নিশ্চিত করে বলা মুশকিল। হয়তো পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখেছিল, তার থেকেই তাদের মাথায় এসেছিল চাকার ধারণা। নিচে দুটি ছবি ভালো করে দেখো। এইখানে একটা ছবি, এইখানে আর একটা ছবি দেওয়া আছে। এটা প্রথম ছবি, এটা দ্বিতীয় ছবি। প্রথম ছবিটা কি না, গাছের গুড়ির কাটা অংশ। যেমন ধরো আগে ছবিটা তোমাদের ভালো করে দেখায়। এই দেখো, এটা প্রথম ছবি, এইটা দ্বিতীয় ছবি। এই প্রথম ছবিতে চাকাটা বানানো হয়েছে গাছের গুড়ির কাটা অংশ দিয়ে। এই দেখো, দুখানা গাছের গুড়ির কাটা অংশ দিয়ে চাকা বানানো হয়েছে, এবং এই ধরনের চাকা কিন্তু পুরনো দিনের চাকা। এটা প্রথম ছবি। আর দ্বিতীয় ছবিতে যে চাকা দেওয়া হয়েছে সেটা বর্তমানে সাইকেলে যে ধরনের চাকা তোমরা ব্যবহার করো আর দেখো সেই চাকা, তুলনায় অনেক আধুনিক এবং স্পোকযুক্ত। এ দেখো, এইগুলো স্পোক। এই স্পোকযুক্ত কাঠের তৈরি চাকা হচ্ছে দ্বিতীয় ছবি। এবার আমরা এই ছবিটা দেখব। এই দেখো, এই ছকটা দেখো।
প্রথম ছবি আর দ্বিতীয় ছবি, প্রথম ছবিতে যে চাকাটা দেখেছিলাম যেটা পুরোনো দিনের চাকা, সেখানে কিন্তু ওজন কি হবে, অনেক বেশি হবে। কিন্তু দ্বিতীয় ছবিতে সেই চাকার ওজন অনেক কম হবে। আর প্রথম ছবির যে চাকা তার সুবিধা কি হবে, তার সুবিধা হবে সহজেই সেই চাকা তৈরি করা যাবে। কিন্তু দ্বিতীয় ছবির যে চাকা ছিল, যেটা আধুনিক চাকা, সেইটা তৈরি করতে শ্রম এবং সময় অনেক বেশি লাগতো। এবার প্রথম ছবির অসুবিধার কথা বলি। প্রথম ছবির যে চাকা ছিল সেটা অনেক ভারী হওয়ায় সেই চাকা দিয়ে কাজ করা কিন্তু খুব একটা সহজ হবে না। অন্যদিকে দ্বিতীয় ছবি